ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পলাতক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুখমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য চট্টগ্রামের আদালতে আবেদন করেছে দুদক। এ বিষয়ে শুনানি হবে আগামী রোববার। এদিকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ এবং তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেফতার করেছে দুদক। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ থেকে তাদের গ্রেফতার করা হয়। দুদক জানায় তাদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপ ও মোবাইল ফোনে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। গেল ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয়ে একে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেন। থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লাকে ভয় ভীতি দেখিয়ে ৫২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী সহ ১০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। বৃহস্পতিবার বিকেলে নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যোগ সাজস্যে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এই কাজ করা হয়। ব্রিফিংয়ে আরও জানানো হয়, বাংলাদেশ রেলওয়ে ১০টি মিটার গেজ ইঞ্জিন ক্রয় অনিয়ম এবং দুর্নীতিতে সরকারের ৩২২ কোটি টাকার রাজস্ব ক্ষতি করে বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক শামসুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর আলম চৌধুরী এবং সাবেক এডিজি হাসান মনসুর বিরুদ্ধেও মামলা করেছে সংস্থাটি। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রুকমিলা হাসান, সাবেক চেয়ারম্যান ইউসিবিএল ব্যাংক সহ ইউসিবিএল ব্যাংকের মোট ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আরও একটি মামলা দায়ের হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে পোস্টাল ভোট বিডি অ্যাপ। নিবন্ধিতদের কাছে পাঠানো হবে পোস্টাল ব্যালট পেপার। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আরও জানান, নিবন্ধিত প্রবাসী ভোটার সহ দেশে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালট সংসদীয় আসনের সীমানা, রাজনৈতিক দল ও দেশি বিদেশি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা। নির্বাচনের নির্ধারিত দিনের আগেই পোস্টাল ব্যালট চলে যাবে প্রবাসীদের কাছে, যার সমন্বয়ে থাকবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। তবে কোনো প্রবাসী নিবন্ধনের পর দেশে এসে ভোট দিতে পারবেন না। অ্যাপের নামটা হচ্ছে পোস্টাল ভোট বিডি। অ্যাপটা এখনো পর্যন্ত লঞ্চ হয়নি, যেহেতু শিডিউলটা এখনো ঘোষণা হয়নি, সেজন্য আমরা তারিখটা নির্ধারণ করিনি। নিবন্ধন করেছে, কিন্তু আমি এখন দেশে আছি, আমি এখানে ভোট দেব, সেটা হবে না। নির্বাচনের প্রস্তুতি দেখতে আগামী ২২ সেপ্টেম্বর কমিশনে আসবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। সচিব জানান, নির্বাচনের সামগ্রীর মূল কেনাকাটা শেষ হচ্ছে চলতি মাসেই। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে এ বিষয়ে আদালতের উপর আস্থার কথা জানান তিনি। ১৪টা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে। এখন যেটা আদালতের এখতিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার এখতিয়ার, এটা সাবজুডিস হবে, আমার কথা বলার এখতিয়ার। আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিট করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল, আমরাও আদালতের প্রতি আস্থাশীল। নতুন দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন এবং অংশীজনদের সঙ্গে সংলাপের সময়সূচি আগামী সপ্তাহে কমিশনের সভায় চূড়ান্ত হবে বলেও জানান সচিব। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ এবং জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। ফেসবুকে এক পোস্টে তারেক রহমান লেখেন, দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে এবং জনসমর্থন বাড়াতে বিএনপি কাজের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। ইতিমধ্যে দলের ৭,০০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও অসৎ আচরণের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান জানান, জনগণের সেবায় নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ রেখে তরুণদের আস্থা অর্জন এবং দলের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জন করতে হবে। দলের নতুন নীতিমালা অনুযায়ী নারীদের অংশগ্রহণ সহ তরুণ
তরুণদের কর্মসংস্থান, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা ইত্যাদি খাতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দলের লক্ষ্য একটি শৃঙ্খলাবদ্ধ আধুনিক বাংলাদেশ গঠন, যেখানে গণতন্ত্রের মান্যতা এবং সবার অংশগ্রহণ থাকবে। যারা নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চায় তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। রাজধানীর মহানগর প্রজেক্ট এলাকায় হাসপাতাল থেকে ফেরা আহত নুরুল হক নূরকে দেখতে গিয়ে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাকে রাজনৈতিকভাবে জবাবদিহির মুখোমুখি হতে হবে। দ্রুত জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার না থাকায় দেশে জবাবদিহি এবং দায়বদ্ধতার সংকট দেখা দিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হলে পরাজিত শক্তির দ্বার উন্মোচিত হবে। নির্বাচনে পিআর পদ্ধতির জন্য জনগণের ম্যান্ডেট দরকার বলেও জানান আমির খসরু। নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দেওয়া এটা কোনো সম্পর্ক নাই। তাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেই দাবি দেওয়া নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে, পাশ করতে পারবে। কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় আইন ২০০৯ সংস্কারের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রী পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা জানান। প্রেস সচিব বলেন, মন্ত্রী পরিষদের বৈঠকে ৩টি বিষয় আলোচনা হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের 2টি আইন সংশোধন, এনবিআর এবং সংস্কারের 3টি বিষয় আলোচনা হয়েছে। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের শাস্তির বিধান রেখে আইন সংশোধন সহ 2টি সংস্কার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে ট্রেজারি বন্ধের ভ্যাট বাড়িয়ে এনবিআর এর একটি আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন করা হয়। এছাড়া মোট ৭৭টি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে ২৭টি সংস্কার এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। ৩টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যথা ক নির্বাচন কমিশনের আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে, আর এনবিআর এর মানে ইন্টারনাল রেভিনিউ ডিপার্টমেন্ট তাদের একটা আইন সংস্কারের বিষয়ে ডিসিশন এসেছে, এবং ক্যাবিনেটে আজকে সংস্কার যে আপডেট সেটার বিষয়ে বড় একটা ডিসকাশন হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরেও বিভিন্ন বাহিনীর অনেক কর্মকর্তা ধরা ছোঁয়ার বাইরে থাকায় ক্ষোভ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, কেবল ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালকের বিরুদ্ধেই আছে গুমের অভিযোগ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য শেষে একথা বলেন তিনি। এ সময় আন্দোলনকারীদের হত্যার নির্দেশদাতাদের কঠোর বিচার দাবি করেন। শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য শেষ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সাক্ষ্যে তিনি ট্রাইব্যুনালকে জানান, জুলাই আন্দোলন দমনে মরিয়া ছিল তৎকালীন সরকার। তাকে সহ সমন্বয়কদের গুম করে নির্যাতন করা, হত্যার হুমকি ও পরিবারের সদস্যদের মামলায় জড়ানোর হুমকি দেয়া হতো নিয়মিত। আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল। নাহিদ বলেন, জুলাই আন্দোলনে গুলি চালানো, গুম করা সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও 1 বছরেও তারা গ্রেপ্তার হয়নি। সেনাবাহিনীর যে সকল কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কিন্তু 1 বছরের মধ্যেও গ্রেপ্তার করা হয় নাই। অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমি নিজে গুম কমিশনে অভিযোগ দায়ের করেছি, আমি আজকেও এখানে নাম সহ উল্লেখ করেছি। গুমের ঘটনায় তো অনেকের নাম আসছে, ডিজিএফআই এর সাবেক 5 জন ডিজির নাম আসছে, তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে, তাহলে তাদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হয়। শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পরে জেরা করেন নাহিদকে। তার দাবি, রাজাকার নিয়ে শেখ হাসিনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছিল আন্দোলনকারীরা। যদি কোনো রাজাকারের নাতিপুতি থাকে, বিষয়টা এরকম ছিল, কিন্তু সেটাকে ঢালাওভাবে ছাত্রদের নিজেদের গায়ে নিয়ে তারাই আন্দোলনকে বেগবান করেছে, এবং যেটা তাদের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আর কয়জনের সাক্ষ্য নেওয়া হবে তা জানালেন চিফ প্রসিকিউটর। ওনার বক্তব্যের পরে আমরা আমাদের টেকনিক্যাল একজন এক্সপার্ট আছেন,
এবং আইও আছেন। হয়তো এর বাইরে ম্যাক্সিমাম আমরা চিন্তা করে দেখব, আমরা ফাইনাল ডিসিশন নেব। হয়তো আরও একজন সাক্ষী বাড়তেও পারে, বাট এটা আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা ও 2 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিএনপির সিনিয়র নেতাদের মতে দেশের 90% মানুষ তাদের পক্ষে, তাহলে পিআর পদ্ধতি মেনে নিতে তাদের সমস্যা কোথায়? বর্তমান সরকার বিএনপির পক্ষপাতিত্ব করছে অভিযোগ করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশের জনগণ তা আদায় করে ছাড়বে। এছাড়াও জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারের পাশাপাশি জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনার দাবি জানান মুফতি সৈয়দ ফয়জুল করিম। পিআর সিস্টেমে নির্বাচন দিতে বিএনপির আপত্তি থাকারই কথা না, কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন, উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে 90% ভোট তাদের। যদি 90% ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে 270-এর উপরে। যদি উপরের ইঙ্গিতে আপনি পিআর সিস্টেমে নির্বাচন দিতে গড়িমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য। জুলাই সনদে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি আরও বলেন, সনদ সংস্কার করে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে আইনি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ে নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যাকারীদের বিচার করতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি না দিলে দেশে আরেকটি ফ্যাসিবাদ ও হাসিনার জন্ম হবে, যা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশ শেষে মিছিল বের করে দলটি। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেয় দলের নেতাকর্মীরা। একই দাবিতে আগামীকাল 19 সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে। অনেকে বলছেন যে আপনারা আলোচনায় আছেন, আবার কেন আন্দোলনে যাচ্ছেন? এটাই হচ্ছে কারণ, আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনা সফলতার মুখ পাচ্ছি না। এই জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে। 24 ঘন্টায় ডেঙ্গুতে 6 জন মারা গেছেন। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 647 জন। গত মাসের চেয়ে আক্রান্ত এবং মৃত্যু এখন প্রায় দ্বিগুণ। এটি আরও বাড়ার আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদেরা। তারা বলছেন, এডিস লার্ভার যে ঘনত্ব মিলছে তাতে সামনে আরও খারাপ দিন আসতে পারে। এদিকে ডেঙ্গু ঠেকাতে নগরবাসীকে সচেতন হওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। সেপ্টেম্বরের শুরু থেকেই ঢাকায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে 647 জন, যার মধ্যে ঢাকার 2 সিটির রোগী 251 জন। আগস্টে যেখানে গড়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হন 338 জন, সেখানে সেপ্টেম্বরে এ সংখ্যা 500। চলতি মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বেড়েছে, গড় হিসাবে যা গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। কীটতত্ত্ববিদেরা বলছেন, নগরীতে এডিসের লার্ভার ঘনত্ব এখন ব্রুটো ইন্ডেক্সে 40-এর বেশি, যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের আচরণ, মানুষের পানির নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকা, বহুতল ভবনে বেসমেন্টে জমা পানি, নির্মাণাধীন ভবনে জমা পানি, অপরিকল্পিত নগরায়ন, এই সব কিছু মিলিয়ে
ডেঙ্গু চিকুনগুনিয়া ছড়ানোর জন্য যে এডিস মশার ঘনত্বের উপযোগী একটি পরিবেশ তৈরি করেছে। সিটি কর্পোরেশন বলছে ডেঙ্গু প্রতিরোধে তারা নানা ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান নগর কর্তৃপক্ষের। আরও সোর্স রিডাকশনে আমরা যাব, যেটা সিদ্ধান্ত নিয়েছি। আরও কিছু বড় ইনোভেটিভ কাজ আমরা করব, কমিউনিটিকে আমরা ইনভলভ করব, ক্যাম্পেইনটা আমরা একটু বাড়াবো। সেগুলো আমরা করব যেন এর সামনে যেই বড় ঝুঁকির যে 3 মাস সামনে আছে সেটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত 40,461 জন, প্রাণহানি 167 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারে জনপ্রিয় 13টি ব্র্যান্ডের টি ব্যাগে এবার মানবদেহের জন্য বিপজ্জনক মাত্রার ভারী ধাতুর উপস্থিতি পেল গবেষণা প্রতিষ্ঠান এসডো। দেশি বিদেশি ল্যাবে পরীক্ষায় দেখা গেছে লেড, মার্কারি, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং আর্সেনিকের উপস্থিতি সহনশীল মাত্রার চেয়ে 10 থেকে 50 গুণ বেশি। এমনকি তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়াম এবং থোরিয়ামের উপস্থিতিও মিলেছে। তাই মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্লাস্টিক ও টি ব্যাগ নিষিদ্ধের তাগিদ গবেষকদের। সুগন্ধ, স্বাদ ও সতেজতায় বাঙালির জনপ্রিয় পানীয় চা। দেশের বাজারে বিক্রি হওয়া টি ব্যাগে দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান পাওয়া গেছে বিভিন্ন প্রতিষ্ঠানের টি ব্যাগে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো। 8 মাসেরও বেশি সময় ধরে গবেষণায় বাজারে জনপ্রিয় ফিনলে, টিটলি, লিপটন, ইস্পাহানি, সেলন সহ 13টি ব্র্যান্ডের বেশ কিছু নমুনা দেশি বিদেশি ল্যাবে পরীক্ষা করা হয়। এতে এসব ব্যাগে পাওয়া যায় ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি হাই কনসেন্ট্রেশন হেভি মেটাল ডিটেক্ট হয়েছে আমাদের টি ব্যাগের প্যাকেজিং ম্যাটেরিয়ালটাতে, যেখানে লেড হচ্ছে আমরা পেয়েছি আপ টু 51 ppm, যেখানে আমাদের পারমিসিবল লিমিট হচ্ছে 5 ppm, ক্যাডমিয়াম হচ্ছে 83 ppm, যেখানে লিমিটটা 1 ppm, এবং মার্কারি আপ টু 108 ppm, যেখানে লিমিট হচ্ছে 0.3 ppm, আর্সেনিক হচ্ছে আপ টু 40 ppm, যেখানে লিমিট 2 ppm। প্রতিষ্ঠানটি জানায় সীসা, ক্যাডমিয়াম, মার্কারি ও পারদ মস্তিষ্কের ক্ষতি, আচরণের সমস্যা, হৃদযন্ত্র ও প্রজনন স্বাস্থ্যে প্রভাবসহ নানা জটিলতা তৈরি করে। যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু ইটসেলফ বলছে যে কন্টামিনেটেড এবং এটা কেমিক্যাল কম্পাউন্ড। যদি এখানে আমরা দেখেছি যে যেটা পেপার ব্যাগ, এটা হলো ব্লোটিং পেপার, এটা কিন্তু ব্লিচ করা হয়। এই পেপারটাও কিন্তু কেমিক্যাল মুক্ত না, অর্থাৎ চায়ের যে যদি পেপারের টি ব্যাগ হয় এটাও কিন্তু কেমিক্যাল কন্টামিনেটেড, অর্থাৎ ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু ওই পেপারটা থেকে ব্যাগটা তৈরি করা হয়। সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ চা বোর্ড, বিএসটিআই, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। ভারী ধাতুর স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস তাদের। সকল রিসার্চের ডকুমেন্ট আমাকে টিবোর্ডের কাছে পাঠাই, টিবোর্ড সবগুলো নিয়ে আমাদের যে রিসার্চ প্যানেল আছে বা আমাদের রিসার্চ যে ইনস্টিটিউট আছে তাদেরকে দিয়ে এটা আমরা ডেফিনেটলি টেস্ট করব। আমাদের যতটুকু কাজ করার কথা ছিল সেটা আমরা আসলে করতে পারতেছি না। তো সেটার জন্য যেমন সমন্বয় দরকার, সব দিক মানে সবার পক্ষ থেকে চাপ বাড়ানো দরকার সত্যিকার অর্থে, বাট ডেভেলপ হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ মতে দেশের 55% মানুষ প্রতিদিন 2 কাপ চা পান করে, আর 27% মানুষ 4 কাপের বেশি চা পান করে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল দিয়েছে ছাত্রদল শিবির, প্রগতিশীল শিক্ষার্থী জোট এবং ইসলামী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের আবাসন, যাতায়াত সমস্যার সমাধান এবং নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতি সব প্যানেলের। বৃহস্পতিবার সব প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শুরু হবে রোববার। বৃহস্পতিবার ছিল চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই মনোনয়ন জমা দিতে ভিড় করেন প্রার্থীরা। এদিন দুপুরে বুদ্ধিজীবী চত্বরে নিজেদের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ভিপি পদে সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস সাফায়াত হোসেন এবং এজিএস পদে আইবুর রহমান তৌফিককে মনোনয়ন দেয় সংগঠনটি। আপাতত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও কৌশলগত কারণে জোট করার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না নেতারা। যে চাকসু নির্বাচন আয়োজন হচ্ছে, আমি মনে করি যে এখানে ব্যক্তির জয় পরাজয় হচ্ছে। আমরা এখানে যারা চাকসু কার্যকর করার জন্য
আপনার সোচ্চার ছিলেন, এটা সকলেরই জয়। দুপুর 3টায় জারুলতলায় সম্প্রীতির শিক্ষার্থী জোট নামে প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির। শিক্ষার্থীদের দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি তাদের। আমাদের দীর্ঘদিনের চাওয়া নিরাপদ ক্যাম্পাস, এরপর আমাদের শতভাগ আবাসন নিশ্চিত, আমাদের স্বস্তিকর একটি যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই অধিকারগুলো আদায় করার মাধ্যমে শিক্ষার্থী ভাই বোনের দীর্ঘদিনের যে প্রাপ্তি তা পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। বিকেল 5টায় প্যানেল দেয় প্রগতিশীল শিক্ষার্থীদের জোট বৈচিত্র্যের ঐক্য। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সবার জন্য এই জোট কাজ করবে বলে জানান প্রার্থীরা। জনগণকে তাদের যে গণতান্ত্রিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত করছে, মৌলিক অধিকার সেগুলো থেকে বঞ্চিত করছে। সুতরাং এই ঐক্যের শক্তির মধ্য দিয়ে এই যে বিভাজনের রাজনীতি আসলে টিকবে না, আমরা আসলে এটাই প্রতিষ্ঠা করতে চাই। এর বাইরে ইসলামী ছাত্র আন্দোলনও প্যানেল দিয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা 25 সেপ্টেম্বর এবং ভোট 12 অক্টোবর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা শপথ নিয়েছেন। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শপথ বাক্য পাঠ করেন উপাচার্য এবং জাকসুর সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। শপথ বাক্য পাঠে জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু সহ 24 জন প্রতিনিধি শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি, প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য ছাড়াও জুলাই বিপ্লবে নিহত এবং আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয় করেন নবনির্বাচিত প্রার্থীরা। এ ছিল এখনকার সংবাদে, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।